মাসখানেক আগে আমার এক বন্ধু যার গাড়ি আছে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা E20 ব্যবহার করে কোনো অসুবিধা হচ্ছে না, গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা হচ্ছে না, মাইলেজ কম হচ্ছে না? তো তিনি তো আকাশ থেকে পড়লেন, তিনি বললেন সেটা কি বস্তু? তো আমি বললাম যে না, এখন তো পেট্রোল, তো পুরো পেট্রোল তো পাওয়া যাচ্ছে না, এখন তো E20 দেওয়া হচ্ছে, মানে ইথানল মিশ্রিত, 20% ইথানল, 80% পেট্রোল। তো সেটাতে নাকি অনেক রকম সমস্যা হচ্ছে, মিডিয়াতে প্রচুর খবর আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, করোশন হচ্ছে খুব বেশি, মাইলেজ কমে যাচ্ছে। তো তিনি তো কিছুই বুঝতে পারলেন না, বললেন আমার গাড়িতে তো কোনো সমস্যা নেই। সত্যি কতটা সমস্যা হচ্ছে? সত্যি কি ইথানলের জন্য গাড়ির ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হচ্ছে, মাইলেজ খুব বেশি কমে যাচ্ছে? এই বিষয়টি একটু বিশদে জানতে এসেছিলাম ইন্ডিয়ান অয়েল ফোরাম ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এবং অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জন মুখার্জির কাছে। তার নিজের একাধিক পেট্রোল পাম্প রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং এই গোটা বিষয়টা তিনি খুব ভালোভাবে জানেন। আলোচনার মধ্যে দেখছি এখানে এরকম হলে মানে এটা হতে পারে, এটা তো পারে, এবং এই সোশ্যাল মিডিয়াতেও দেখা গেছে প্রত্যেকটা লোকের চিন্তা ভাবনাকে যথাযথ মর্যাদা দিয়ে এবং তাদেরকে সম্মান জানিয়ে বলছি যে ইথানল সংক্রান্ত যে জিনিসটা আলোচনার মধ্যে দিয়ে চলছে সেইটা যদি সেই আকার ধারণ করত, প্রথম কথা হচ্ছে আমরা তো এই ব্যবসাটাই করতে পারতাম না। একদিনে দেখতেন একের পর এক পেট্রোল পাম্প উঠে গেছে। তো সুতরাং সেই জিনিসগুলো যখন দেখছি না, তত থেকে টাসার বাণী আছে যতটা আমরা মনে করছি ততটা হয়তো নয়। কিন্তু যে সমস্যা কথা তুলে ধরা হয়েছে বা যে সমস্যাটা আছে বলে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যি হয় তার জন্য বিশেষজ্ঞ কমিটি আছে, তার জন্য অনেক এজেন্সি আছে এবং অয়েল কোম্পানি আছে যারা মূলত সাপ্লাই করছে, প্রোডাকশন করছেন, দিচ্ছেন। তারা এ ব্যাপারে আপনাকে যথার্থ উত্তর দিতে পারবেন। আমার পক্ষে সেটা দেওয়াটা, আমি মানে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে দক্ষতা নেই আমার। অকটেনের একটা ব্যাপার আছে, এটা আপনার কাছ থেকে একটু বুঝতে চাইছি। আপনার এখানে যেটা বিক্রি হচ্ছে 95 অকটেনের পেট্রোল বিক্রি হচ্ছে, আপনি বলছেন তার মধ্যেও ইথানল আছে? আমার এখানে মানে ইথানল মিশ্রিত যে তেল আছে সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল ফুয়েল, যেটা সাধারণভাবে বলা হচ্ছে E20 ফুয়েল। সেটা একটা অকটেন নাম্বার আছে, ওটা সেই অকটেন নাম্বারের সঙ্গে ইথানল মিশ্রিত। XP95 হচ্ছে 95 অকটেন, তার আগের নয়টা হয়তো 91, 92 সেরকম। এরপর 92, যত অকটেন নাম্বার বাড়ছে তত গাড়ির পারফরমেন্স আরো বেটার হয়, ইঞ্জিন আরো ভালো পারফর্ম করে, এটা বলে লোকেকে অয়েল কোম্পানি সেটা দেয়। এরপরে 100 অকটেনও আছে, তো অবশ্যই 100 অকটেনের দাম বেশি। XP95 যেটা হচ্ছে তারও দাম কিন্তু নর্মালের থেকে বেশি। 100 অকটেনের সব থেকে বেশি দাম, 100 অকটেনের তারও বেশি দাম, এবং সেখানে ইথানল নেই। 100 অকটেনে এই মুহূর্তে ইথানল নেই। তার কারণটা, তার যেটা কারণ বলে আমার ধারণা, কারণ আমি অয়েল কোম্পানি বা মিনিস্ট্রির মুখপাত্র হয়ে কথা বলার ব্যাপার নেই, মানে সেই ধৃষ্টতাও আমার নেই। কথা হচ্ছে 100 অকটেন ফুয়েলটা খুবই কম বিক্রি হয়। মানে সরকারের যে উদ্দেশ্য E20 দেবে আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করার জন্য, সেক্ষেত্রে 100 অকটেনটা তার যত এত কম ব্যবহার, এটার মাধ্যমে E20 দিয়ে খুব একটা সাশ্রয় হবে না বলে হয়তো দেয়নি। এখন যদি লোক মানে আমাদের সাধারণ লোকজন, কনজিউমার ক্রেতা সাধারণ যদি 100 অকটেন কিনতে শুরু করে প্রচুর মাত্রায়, তাহলে যা বলা যায় না সেটা তো T20 হয়ে যাবে। আপনার এখানে শুধু তো 4 চাকা নয়, 2 চাকাও আসে। তো যারা 2 চাকার যান ব্যবহার করেন তাদের প্রবণতাটা কি? তারা এই E20 নিয়ে যখন এত বিতর্ক হচ্ছে, দেখুন এইটা ডিপেন্ড করে মানে কে, কোন ক্রেতা নিজেকে, কোন মানুষ নিজেকে
কোন ব্যাপারে কমফর্ট লেভেল মনে করছেন তাই। আজকের দিনে আমার যা বিক্রি তার 1/5 হচ্ছে XP95, আচ্ছা হয়তো 6/1 আচ্ছা। তো সেক্ষেত্রে XP95 এই যে বেশি মাত্রায় বিক্রি হচ্ছে তা নয়, কিন্তু এটা ঠিক যে XP95 বিক্রিটা কিন্তু আগের থেকে প্রায় ডবল বেড়ে গেছে। আচ্ছা, মানে এবং এই সেখানে- কন্ট্রোভার্সিটা শুরু হবার পরে হ্যাঁ, এবং তাতে কিন্তু টু হুইলার পপুলেশন বেশ ভালো যারা XP95 নিচ্ছেন। ঠিকই। একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, যে যখন সরকার স্বীকার করে যে 2% to 6% মাইলেজ কমছে E20 ব্যবহারের ফলে, Right. সুতরাং মাইলেজের জায়গাটা নিয়ে তো নিশ্চয়ই আমাদের দ্বিমত নেই যে মাইলেজ কমছে। তো তাহলে এটা তো খুব সাশ্রয়ী হচ্ছে না। এক হচ্ছে ইথানলের দাম দেখা যাচ্ছে পেট্রোলের থেকে বেশি, তো ফলে 20% ইথানল মিশিয়ে যে তেলের দাম কমছে তা নয়। 2 নম্বর হচ্ছে মাইলেজ কম হলে পরে আপনাকে অনেক বেশি তেল ভরতে হচ্ছে, ফলে সেখানেও কিন্তু খরচ বেশি হচ্ছে থাকছে। সরকারের চিন্তা ভাবনা একটা আলাদা, অয়েল কোম্পানির চিন্তা ভাবনা একটা আলাদা। অয়েল কোম্পানিগুলো মূলত ব্যবসায়িক সংস্থা, আমরা যেমন একটা ব্যবসায়িক সংস্থা। সরকার আমরা ধরে নিই ভারতবর্ষে যারা আমরা সরকার যারা আছেন তারা কিন্তু সব জিনিস কমার্শিয়ালি চিন্তা করবেন না। দেশের ভালো চিন্তা করতে গেলে অনেক সময় কমার্শিয়ালি আমাদের স্যাক্রিফাইস করতে হয়। অল সেট অ্যান্ড ডান, জৈবিক ফুয়েল আর অজৈবিক ফুয়েলের মধ্যে ফারাক আছে। ইথানল মেশানোর অনেক রিস্ক আছে, মানে আমাদের পেট্রোল পাম্প ব্যবসায়ী আমরা যারা আছি আমাদের কাছে ইথানল বিক্রি করাটা থ্রেট। তা সত্ত্বেও আমাদেরকে ওই ভারতবর্ষের এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আপনারা এটা মেনে নিচ্ছেন। মেনে নিচ্ছি এই কারণে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা, এটা এই ব্যাখ্যাগুলো যদি সঠিক ব্যাখ্যা হয় তাহলে এটা আমাদের মেনে নেওয়াটা বাঞ্ছনীয়। আমাদের কি আছে, আমাদের যেটি অধিক সতর্কতা নিতে হবে, সেই সতর্কতা নেওয়ার দায়বদ্ধতা আমাদের আছে। আমাদের উই আর কমিটেড টু ডু দ্যাট, তো করতে হবে। এইখানে যে আপনি বলছেন না অনেক বেশি রিস্কি এবং আপনাকে সতর্ক হতে হবে, এটা কারণটা একটু ব্যাখ্যা করা দরকার। যে ইথানল হাইড্রোস্কোপিক, ময়েশ্চার অনেক বেশি সে অ্যাবজর্ব করে, তার ফলে অনেক বেশি ময়েশ্চার বেড়ে যেতে পারে। সেই জন্য আপনাদের ওই স্টোরেজের জায়গাটাতে সতর্ক থাকতে হয়, এইটা আপনি বলতে চাইছেন? অনেক কিছু সতর্কতা আছে, স্টোরেজটা একটা পার্ট। আমরা যে তেলটা আনছি সেখানেও সতর্ক অবলম্বন করে আনতে হয়। বর্ষার সময় আমরা অয়েল কোম্পানিকে একটা সময় বলতাম যে বর্ষার সময় ইথানল বিক্রিটা করবেন না, অন্য সময় করুন। প্রায়র টু ইথানল যেটা যখন ছিল, পেট্রোলে আমাদের বর্ষাকালে সবসময় চ্যালেঞ্জ ছিল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে যখন যে কোনো জায়গা থেকে পাইপলাইন লিকেজ, যে কোনো জল ঢুকে যাওয়া। তেলটা একটা এমনই জিনিস, গাড়ির তেল, একমাত্র গাড়ির তেলটা একটা এমনই জিনিস, খরিদ্দার বা কনজিউমার তারা কিন্তু চোখে দেখছে না কি নিচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরাও যেমন জানি এটা নিচ্ছে না, সুতরাং আমাদের অয়েল কোম্পানি থেকে তেল আসা আর সাপ্লাই অবধি, কাস্টমারকে দেয়া অবধি প্রচুর সতর্কতা অবলম্বন করতে হয়। এবং সেটা কিন্তু আপনাদের মানে ক্রেতা সাধারণের অজান্তে অনেক সময় ব্যাক অফিসে আমাদের সবসময় এটা করতে হয়। টার্মিনাল থেকে নেওয়ার সময় আমরা চেক করে নেওয়া ঠিক কিনা। এইবারে আমার এখানে যখন খালি হচ্ছে তখনও আমাকে চেক করে নিতে হবে যে রাস্তার মধ্যে কিছু হলো কিনা, সেটাকে চেক করার পর এনশিওর হয়ে তারপরে ঢোকা, প্লাস রোজ আমাদের সকাল বিকেল চেক করা আন্ডারগ্রাউন্ড ট্রেনটা ঠিক আছে কিনা। পেট্রোল আর জল কোনোদিন মিশ খায় না। এইটাই তো আমরা দেখছি, যে ধরুন যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো আমরা দেখছি তাতে দেখছি যে ইথানল আর তেল খুব মানে মিক্স করে দিলে মিক্স হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে থিতিয়ে যাচ্ছে। অর্থাৎ নিয়মটাই হচ্ছে ওই আমরা ছেলেবেলায় শুনেছিলাম তেলে জলে মিশ খায় না, এটাই হচ্ছে প্রোটেকশন। মানে প্রায়র টু ইথানল বলছি যে আমার আন্ডারগ্রাউন্ডে জল চলে গেলেও সেই জলটা বের করে দিলে বাকি তেলটা তেলই রয়ে যাবে। আপনার ইঞ্জিনের গাড়িতেও যদি ট্যাঙ্কে জল ঢুকে যায়, জলটা ফেলে দিলে যে তেলটা সেটা তেলই থাকবে, যতটুকু ভোগান্তি হলো, কিন্তু আলটিমেটলি বিরাট কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
ইথানলের ক্ষেত্রে কি হয়ে গেল, ইথানল যে মিশছে ইথানল ওই ক্যারেক্টারটা চেঞ্জ করে দিচ্ছে। ওর যেহেতু হাইগ্রোস্কোপিক নেচার, এখন E20 মিক্সড ফুয়েল 80% পেট্রোল 20% ইথানল মিশে আছে। তো এইবারে যেই জল ঢুকছে সে করছে কি, মানে জলটাকে ক্যাচ করে নিচ্ছে। ক্যাচ করে নিয়ে জলের যেহেতু আপনার ডেন্সিটি বেশি বা জলের নেচার অনুযায়ী জল নিচে থেতাচ্ছে, ওই ইথানলটাকেও টেনে নিয়ে আসছে। এর মানে এর চ্যালেঞ্জেসটা কোথায়, যে এই যে গাড়িতে যদি ঠিকমতো আমরা সতর্কতা, মানে গাড়ির যারা মালিক তাদেরকেও কিন্তু ইকুয়াল সতর্কতা হতে হবে এই প্রোডাক্টের জন্য। আগে যতটা দরকার ছিল না, যে কোনো মতেই যেন গাড়ির ট্যাঙ্কের মধ্যে জল না ঢোকে। তাহলে তো বর্ষাকালে খুব সমস্যা। হ্যাঁ, ওইটা সতর্কতা করতে হবে। আর জল থাকলে প্রোডাক্টটাকে টেনে নষ্ট করে দিলেও প্রোডাক্টটা তখন আর আমাদের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে ঢুকলে তখন আমাদেরকে খুব সমস্যা করতে হয়, প্রোডাক্ট চেঞ্জ করতে হতে পারে, আমাদেরকে কোম্পানিকে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে। তার জন্য কতগুলো প্রক্রিয়া আছে, সেইগুলো অবলম্বন। কিন্তু এই কারণে ইঞ্জিনের ক্ষয় হচ্ছে, করোশন বেশি হচ্ছে, এরকম কোনো? দেখুন, আমি বলছি ইঞ্জিনের করোশন ব্যাপারটা, আমি অটোমোবাইল এক্সপার্ট নই। আমি একটু জানি, আমি বাস্তবে যেটা দেখছি যে এখানে যদি সত্যি যদি সেরকম ক্ষয় হতো তাহলে ভারতবর্ষে এতদিন এই মুহূর্তে অনেক গাড়ি চলতো না, রাস্তায় ধানের পর দাঁড়িয়ে থাকতো। ঠিক, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু যে বিষয়টা নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে সিয়ামের একটি চিঠি সরকারকে, এবং তারপর সেই চিঠিকে আবার ফেরত নিয়ে নেওয়া। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, তো তারা যে চিঠিটা দিলেন সরকারকে, সেখানে কিন্তু তাদের উদ্বেগ ছিল এই বিষয়টা নিয়ে অত্যন্ত, যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তারপরে তারা চিঠিটা ফিরিয়ে নিলেন। তারপর সরকারের তরফে একটা আমরা বিরাট প্রেস কনফারেন্স দেখলাম, যেখানে এই ARAI, যেটা অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তাদের প্রতিনিধিও ছিলেন। তারা প্রত্যেকে একযোগে, এবং কার ম্যানুফ্যাকচারাররাও ছিলেন। তারা বললেন যে না, এরকম কোনো সমস্যা হচ্ছে না, মানে গাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনো বিষয় নয় এটা। কিন্তু তারপরেও বিতর্ক কিন্তু থামেনি, কারণ সিয়ামের চিঠিটা ফেরত নিয়ে নেওয়া, এবং তারপরে রয়টার্স আমাদের যে খবরটা দিল যে নিজেদের মধ্যে মানে কার ম্যানুফ্যাকচারারদের মধ্যে অভ্যন্তরীণ কিছু ইমেল যে বিনিময় হয়েছে, সেখানে এই বিষয়টা খুব বেশি ছিল। এক হচ্ছে ক্লোরাইডের পরিমাণ খুব বেশি পাওয়া, 2 নম্বর হচ্ছে ময়েশ্চারের পরিমাণ খুব বেশি পাওয়া। সেটা তারা 21টা রাজ্য থেকে 250টা অয়েল স্যাম্পল তারা পরীক্ষা করেছেন, করে তারা যেটা পেয়েছেন সেটা খুব বিপজ্জনক। মানে এটা E20-র পরেই হয়েছে, তার আগে কিন্তু অনেক সময় অনেক কিছু মিসকমিউনিকেশনের জন্য হয়। ঠিক সময় যথার্থ জায়গায় যথার্থ কমিউনিকেশন ঠিক সময় হয় না, আগে পরে হয়ে যায়। অনেক সময় তার জন্য আমাদের মধ্যে অনেক ভুল চিন্তা আমাদের মধ্যে আসে, বা আমরা সন্দেহজনক হয়ে পড়ি। সেটা আমি অস্বীকার করছি না, এটা খুব কিন্তু কথা এখানে আপনার ওই যে আপনি একটা কথার মাধ্যমে যেটা বললেন যে কি ক্লোরাইডের একটা ব্যাপার, আপনি মানে দেখুন, ওরা যখন আলোচনা করছিল E20 থেকে চলে গেল ক্লোরাইডে, তাহলে কি এই E20টা ক্লোরাইডের সঙ্গে তো ক্লোরাইডের কোনো সম্পর্ক নেই। তার মানে সেটা বলুক। কথাটা যখন হচ্ছে E20 নিয়ে, তাহলে ক্লোরাইডে যাচ্ছে কেন? আর যদি ক্লোরাইডেই যায় তাহলে E20টাকে বলুক E20 নিয়ে কোনো প্রবলেম নেই, ক্লোরাইড নিয়ে। এই জায়গাটাই আমাদের মধ্যে মানে ওই বললাম না, মিসকমিউনিকেশন হয়ে যায়। কিন্তু ময়েশ্চারের ব্যাপারটা তো ময়েশ্চার ইথানলের সঙ্গে সম্পর্ক একদম 100% সম্পর্ক। এবারে বক্তব্য যেটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে এইসব প্রোডাক্ট বেরোবার আগে একটা এজেন্সি আছে, যারা এই এজেন্সিগুলো আমাদের এইসব প্রোডাক্টের মান নিয়ন্ত্রণ করে, মান ঠিক করে এবং রেগুলেট করেন। তো যারা, এবং এই প্রোডাক্ট BS স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কেমিক্যাল প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজটা আমি বিক্রি করতে পারবো, এই প্রপার্টিজ আমি বিক্রি করতে পারবো না। যদি চেক করে দেখা যায়, মানে সেটারও তো স্তর আছে, BS 1 2 3 4। যাই হোক, BS 1 2 3 4 আছে। এবার আমরা তো BS 6 বিক্রি করছি, আমরা তো ডিক্লেয়ার করছি BS 6 প্রোডাক্ট। এই না, আমরা মানে অয়েল কোম্পানি বলছি, অয়েল কোম্পানি ডিক্লেয়ার করছে BS 6 প্রোডাক্ট, তো BS 6 এর মান আছে। তাহলে এই মানটা যারা নির্ধারণ করেছে, তারা যদি বলে এটা BS 6 অনুযায়ী ঠিকই আছে,
তাহলে কারোর কিছু বলার তো কোনো অবকাশ থাকছে না। এবং যদি না থাকে তখন দেশের আইন ব্যবস্থা আছে, জুডিশিয়ারি সিস্টেম আছে, সেখানে গিয়ে যদি তুলে ধরা হয় দেখুন এই মানের কথা এই মানে এরা বিক্রি করছে না, একদিনের মধ্যে বিক্রি বন্ধ হয়ে যায় বলে আমার ধারণা। সেটা তো আমরা দেখতে ছত্তিশগড়ের যে আদালতের নির্দেশ, হয় নতুন গাড়ি দাও না হলে এত লাখ টাকা ক্ষতিপূরণ দাও, সেটা অন্য। কিন্তু ওটা কিন্তু মারুতি কোম্পানির সঙ্গে পার্টিকুলার একটা ইস্যু নিয়ে হয়েছিল, ঠিক, তার সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। টাটা মোটরস, মারুতি সুজুকি আর মাহিন্দ্রা, মানে এরা তিনটে কোম্পানি তো মোটামুটি ধরুন ভারতের যে গাড়ির বাজার তার 67% তাদের দখলে, শুধু মারুতির দখলেই 40%। তো তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করছে যে E20 নিয়ে সমস্যা হচ্ছে, ফলে একেবারে সমস্যা নেই এটা বোধহয় বলা যাচ্ছে না। দেখুন একটা সিস্টেম চেঞ্জ হলে একটা থেকে একটা এসে, দেখুন পেট্রোল একটা ফসিল ফুয়েল আর নন ফসিল ফুয়েল দুটোকে আমাদের এক করা হচ্ছে, এবং সেটা করতে গেলে হয়তো কিছু পারফরমেন্সের ব্যাপার আছে which may be termed as negligible or may not be, সেইটা তো মানে ঠিক করবে দেশের যারা নিয়ন্ত্রণ সংস্থা, তারা সরকার। তো তাহলে কি আপনার মনে হয় যে পুরো জিনিসটা যদি গ্র্যাজুয়ালি হতো, অর্থাৎ 1.5 দিয়ে শুরু হয়েছিল, তারপর 5 হলো, তারপরে 10 হলো, E10 কম্প্যাটেবল গাড়ি কোনো সমস্যা নেই, তারপরে যে ঝপ করে E20 হয়ে গেল, এবং সেটা যে লক্ষ্যমাত্রা ছিল তার 4 বছর আগে বা 5 বছর আগে তারা E20 পৌঁছে গেলেন। সেই ব্যাপারে আমি সঠিকভাবে আপনাকে বলতে পারি না যে এটা ঠিক কি বেঠিক, কেন যারা এই চিন্তাটা করেছেন এবং একটা সিস্টেমের চেঞ্জের মধ্যে আসছেন, সেগুলো অনেক বিবর্তনের মধ্যে আসে, অনেক কিছু চিন্তা ভাবনা R&Dর উপর দিয়ে আসে, এবং অয়েল কোম্পানি R&D সেন্টার প্রচন্ড ইমপ্রুভড, আমি নিজে আমার জানা। আপনি বলছেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে হয়তো সিদ্ধান্ত হয়েছে, আমি এই ব্যাপারটাতে আপনাকে বলতে পারবো না যে উচিত কি অনুচিত হয়েছে। আরেকটা জিনিস যেটা শুনছি, E20 নিয়ে এত বেশি বিতর্ক হওয়ার ফলে ডিজেলের গাড়ির বিক্রি বেড়ে গেছে সাংঘাতিক ভাবে, এবং সিএনজি গাড়ির বিক্রি বেড়ে গেছে সাংঘাতিক ভাবে, এমনকি ভেহিকল যেটা সেটাও ইলেকট্রিক্যাল ভেহিকলের সংখ্যাও বাড়ছে। তত সংখ্যায় চার্জিং স্টেশন নেই, তত সংখ্যায় সিএনজি স্টেশন নেই, তার ফলে সমস্যায় পড়ছেন কিন্তু ক্রেতারাই। মানুষের মনের মধ্যে যদি একটা এই নিয়ে একটা সংসার শঙ্কা থাকে যে আমি কি হবে না হবে, অত চিন্তা করে লাভ নেই, একটু বেটার যদি দরকার হয় আমি সুইচ অফ করে করি, সেই চিন্তা ভাবনায় হয়তো করছে। যিনি করছেন তিনি তার কমফোর্টের ব্যাপার, সঠিক পদক্ষেপ কে নিচ্ছে সেটা কিন্তু বিতর্কের ব্যাপার। আমাদের E20 নিয়ে যে বিতর্ক, যে এত বেশি ভাবনা চিন্তা, এত বেশি আশঙ্কা, আপনি বলছেন যে সেটা অনেকটাই প্রচারের কারণে, ততটা ভিত্তি নেই যতটা আমরা ভয় পাচ্ছি, বা যতটা আমাদের মনে হচ্ছে যে গাড়ি খারাপ হয়ে যাবে, মাইলেজ সাংঘাতিক কমে যাবে, সেরকম বিষয় আমার ধারণা তাই। কারণ আমি নিজেও একজন ক্রেতা, আমি নিজেও একজন কনজিউমার, আমি নিজেও গাড়ি চালাচ্ছি, এবং আপনি বিক্রেতা। আমার বিক্রেতাটা ছেড়ে দিন, আমাকে যাই দেবে তাই বিক্রি করতে হবে। আমি ক্রেতার পার্টে বলছি, আমার গাড়ির যা দাম, তো সেই গাড়িটা এই বিক্রি করার জন্য ওই গাড়িটাকে আমি ফর্গো করতে পারি না, মানে সেই লেভেলের মানে ক্ষমতা আমাদের নেই। তো আমার 2023 সালের আগেরই গাড়ি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং সমস্যার কোনো ইন্ডিকেশনও নেই। ডেটা পেতে হবে তো যে আপনার কত সংখ্যা, ডেটা নেই, কিন্তু আমাদের কারো কাছেই ডেটা নেই। কেন পাচ্ছে না? একটা গাড়ির ডেটাতে তো ডেটা হবে না, ঠিকই আপনাকে দেখাচ্ছে একটা দেখুন খারাপ হয়েছে, আমার এখানে যে কারণে সিয়াম তাদের চিঠি ফিরিয়ে দিলেন, বলেন আমরা যথেষ্ট ডেটা আমাদের পাবে না, সেই জন্যই বলছি পাবে না। ওইগুলো আছে বলেই তো আমি বলছি যে তাহলে এতদিনে হতো না। দেখুন প্রচুর একদম সোজা কথা, আমাদের যা কোয়ালিটি কন্ট্রোল আছে সেটা আমি জানি। আমাদের যদি একটু কন্টামিনেশন আমাদের তরফ থেকে হয়, আমাদের শাস্তি হচ্ছে টার্মিনেশন। অয়েল কোম্পানি যে প্রোডাক্ট বিক্রি করার কথা তার বাইরে প্রোডাক্ট সে বিক্রি করার কথা না, সেই E20 হোক 40 হোক 80 হোক সব তার জন্য অ্যাপ্রুভাল আছে, এবং সে অ্যাপ্রুভিং এজেন্সি কিন্তু মানে ওই মানে আমাদের দেশের অটোনোমাস বডি। এখন সেই যদি সরকার দ্বারা পরিচালিত হয়, সবই যদি সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে আমরা কি করে করবো? তাহলে তো কিছু বলার নেই। স্পেসিফিকেশন যদি মিট না করে
এটাকে নিয়ে আদালতে যাওয়া বা এটা নিয়ে যথার্থ জায়গায় যাওয়ার যথেষ্ট অবকাশ আছে। না, আদালতে তো গেছেন, আদালতে তো এটা নিয়ে সওয়াল জবাব প্রমাণিত হয়েছে, বলতে পারিনি, কিন্তু না, কিন্তু এটা বন্ধ হোক এই কথা কিন্তু তো বলতে আদালত পারিনি। বলেন। শুনেছেন, শোনা মানেই তো বন্ধ হওয়া নয়। ঠিকই, ফলে বিষয়টা এখনো বিতর্কের স্তরেই আছে। এখনো পর্যন্ত আমরা এখানে সেই রকম কিছু গোলযোগ, সেই রকম কোনো সমস্যা দেখিনি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই।